মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার শুরু হওয়া এই আন্দোলনে শত শত মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা লকডাউন কার্যকরের দাবিতে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত ৩ দিনের কর্মসূচি আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে। এছাড়া শনিবার ১৩ তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে। এর নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অদৃশ্যত কাজটি কিন্তু শুরু করেছে খোদ সরকারের তরফ থেকেই। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে এই কর্মসূচি ঘিরে এক ধরনের রাজপথ উত্তপ্ত থাকবে। সরকার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো হাসিনা এবং আওয়ামী লীগকে আনতে হবে। মূলত এইসব প্রক্রিয়াগুলোই কিন্তু। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত ৩ দিনের কর্মসূচি সেটা কোন দিকে যায়, কোন পরিস্থিতি তৈরি করে। গতকালকে আমরা দেখেছি ২ জন উপদেষ্টার পদত্যাগ, উপদেষ্টা পরিষদের বহর কমছে, নির্বাচনের তফসিল হয়ে যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতির দিকে তাহলে কি যখন সবাই যাচ্ছে, সব দল যাচ্ছে, তখন নির্বাচন প্রতিহত করার যে ঘোষণাটা কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় দিয়েছিলেন, সেই পথে আওয়ামী লীগ হাঁটছে। গত রাতে ব্যাপক প্রচারণা আমরা দেখেছি। আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের একটা ফটো কার্ড তারা প্রচার করছে, যে ফটো কার্ডে লেখা দেখলাম যে ৩ দিনের কর্মসূচি তারা পালন করবে। সেই 3 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আজকে তারা মশাল মিছিল করতে চায়। মশাল মিছিল তো সাধারণত রাতের আধারে হয়, তার মানে হচ্ছে যে আজকের কর্মসূচির টার্গেট তাদের সন্ধ্যার পরে, যখন কিনা তফসিল ঘোষণা হয়ে যাবে ঠিক তারপরে। তার মানে হচ্ছে তফসিলকে চ্যালেঞ্জ করা কিংবা নির্বাচনকে চ্যালেঞ্জ করার দিকেই আওয়ামী লীগ যাচ্ছে, এমনটা ভাবার কিন্তু অবকাশ রয়েছে। আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে। এছাড়া শনিবার সারা দেশে ১৩ তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে। এর আগে আমরা নভেম্বরে এই ঘোষণা এরকম কর্মসূচি পালন করতে দেখেছি। নভেম্বরের ১৩ তারিখেই সম্ভবত সেই দিনটা ছিল, হ্যাঁ ১৩ তারিখে ছিল। সেই ১৩ তারিখে লকডাউনের ঘোষণার পরে ১ মাস পরে, ঠিক ১ মাসের মাথায় ডিসেম্বরের ১৩ তারিখে তারা আবারও লকডাউন ঘোষণা করলো। নভেম্বরের ১৩ তারিখের লকডাউনটা বেশ সফল হয়েছিল, কারণ সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল। সরকারের প্রস্তুতিটা এবং আড়ম্বরপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, তাতে করে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্কটাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী ঢাকা শহর অনেকটা ফাঁকা হতে দেখেছি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পদ্মা সেতুর ওই পারে এই পারে ব্যাপক জ্বালাও পোড়াও, গাড়ি ভাঙচুর, এই ঘটনাগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে দেখেছিলাম। ১৩ তারিখের লকডাউনটা অনেকে বলেন যে সরকারের প্রস্তুতির ব্যাপক প্রস্তুতির কারণেই, জনগণের মধ্যে আতঙ্ক তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। সেই দিক থেকে আওয়ামী লীগ দাবি করতে পেরেছে যে তাদের লকডাউনটা সফল হয়েছে। এরপরে ১৭ তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো। সেদিন এবং তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল, যদিও সেই ব্যাপারে খুব একটা যে সফলতা এসেছে সেটা আমরা দেখিনি। অনেকে এই যুক্তিও সামনে নিয়ে আসেন যে এর আগে আওয়ামী লীগের সময় দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধের মামলায় যে রায় হয়েছিল, সেই রায়ের পরে সারা দেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছিল বগুড়া, পিরোজপুর বিভিন্ন এলাকায়, এবং প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপরে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, এবং দেলোয়ার হোসেন সাঈদীর ওই রায়কে কেন্দ্র করে সারা দেশে যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল, দেলোয়ার হোসেন সাঈদীর চাইতে
চাইতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে শেখ হাসিনার মানে নেতা হিসেবে শেখ হাসিনার অবস্থান তো অনেক উপরে, কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আওয়ামী লীগ কিন্তু সারা দেশে তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি। তৈরি করতে না পারার একটা বড় কারণ হচ্ছে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে গেছে। গত বছরের 5 আগস্টে সরকার পতনের পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রীরা এবং বড় নেতারা যারা মূলত দুর্নীতির সাগরে ডুবে পড়েছিলেন, যাদের কারণেই মূলত আওয়ামী লীগের এই বিপর্যয়টা হয়েছে, তারা দেশের বাইরে থাকার কারণে, পালিয়ে থাকার কারণে দেশে নেতাকর্মীরা সাহস পাননি কিংবা তাদেরকে সংগঠিত করা সম্ভব হয়নি। কারণ দেশে নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদের মধ্যেও তো একটা গ্রেপ্তার আতঙ্ক, মামলা আতঙ্ক, নানা ধরনের মব আতঙ্ক, এই আতঙ্কগুলো কাজ করছে। সেই আতঙ্ককে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে তারা খুব একটা সফল হতে পেরেছে বলে মনে হয়নি 17 তারিখে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও। এবার ডিসেম্বরের 13 তারিখে তারা যখন আবারও লকডাউন ঘোষণা করলো, তার আগের 2 দিন তারা মিছিল সমাবেশ এগুলো করার ঘোষণা দিল। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ, সুতরাং ঘোষণা দিয়ে তারা কর্মকাণ্ড পালন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার। এর আগেও আমরা দেখেছি ঘোষণা দিয়ে তারা লকডাউন পালন করেছে, ঘোষণা দিয়ে তারা শাটডাউন পালন করেছে। শাটডাউনটা খুব একটা সফল হয়নি, লকডাউনটা সফল হয়েছিল, যেটা বলেছি যে সরকারি এক ধরনের তাদের সফল করে দিয়েছিল লকডাউনটা। গত নভেম্বরের 13 তারিখের যে লকডাউন, সেদিনের প্রেক্ষাপট ছিল যে আদালতে সেদিন শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করার তারিখ ছিল। সেদিনের প্রিপারেশন তাদের মনে হচ্ছিল যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করছিল এবং সরকার পাল্টা প্রিপারেশন নিতে গিয়ে জনগণের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং জনগণ ঘর থেকে বেরোতে চায়নি। মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে, নির্বাচনের তফসিল ঘোষণা যখন হয়ে যাচ্ছে, তখন এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্য কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে? সজীব ওয়াজেদ জয় যেটা রয়টার্সকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয়। তফসিল ঘোষণা করা মানেই আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবে কিনা, যদি চায় তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে, কতটা সফল হওয়ার বাস্তবতা তাদের রয়েছে, সেটাও একটা বড় প্রশ্ন যে বাস্তবতা রয়েছে কিনা। আবার অনেকে বলেন যে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে, তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে তো এটা খুবই সহজ কাজ। কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন বাংলাদেশে, তারা কতটা ইচ্ছা পোষণ করবেন রাস্তায় নেমে আসার ক্ষেত্রে, সেটা একটা বড় বিষয়। সম্প্রতি প্রথম আলোর যে জরিপ আমরা দেখেছি একদিন আগে, সেই জরিপে মানুষের যে মতামত, 69.2% মানুষ চাইছে, বিভিন্ন শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ তারা চাইছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক। এই ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে অগ্রাহ্য করে মতামতের বাইরে গিয়ে মাত্র 0.1% মানুষ যারা চাইছে যে বিচার আগে সম্পূর্ণ করতে হবে, তারপরে আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া কিংবা রাজনীতি করতে দেওয়ার ব্যাপার রয়েছে, যেটা সরকার করতে চাইছে। সরকারের মূল ভাষ্য যেটা, তার পক্ষে প্রথম আলোর ভাষ্য অনুযায়ী সমর্থন মাত্র 0.1% জনগণের। সেই একেবারেই নিতান্ত গুটি কয়েক মানুষের সমর্থন নিয়ে সরকার কতটা সফল হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা করা, এটা তারা কি বাস্তবায়ন করতে পারবে নাকি বাগাড়ম্বরের মধ্যেই থাকবে, অনলাইনে ঘোষণার মধ্যেই থাকবে, আদতে বাস্তবে কিছুই হবে না? কোনটা আপনি মনে করেন? সন্ত্রাসের চেহারা বাংলাদেশ বিগত 16 মাসে যা প্রত্যক্ষ করেছে তা বিগত 50 বছরের ইতিহাসেও দেখেনি। একথা তো মানবেন আপনারা, ঠিক আছে, না মানুন, তাতে সত্যটা বদলাবে না। কিন্তু বিগত 16 মাসে বাংলাদেশে যত অনিয়মকে নিয়ম হিসাবে চালায় দেওয়া হয়েছে, সেগুলো তো স্বীকার করবেন নাকি? ধরুন, এই যে 2 চিহ্নিত জুলাই সন্ত্রাসী, যাদেরকে আপনারা কথিত জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে চেনেন, তারা সরকারের উপদেষ্টা হিসাবে প্রায় 15-16 মাস চুরি, চামারি, দুর্নীতি, হেন কোনো কাজ নেই যা করেনি, এবং শেষ পর্যন্ত সকল আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নির্বাচনেও অংশ নিতে যাচ্ছে। আর ইউনূস মহাজন নিজে যেহেতু কোনো আইন কানুনের তোয়াক্কা করেন না, সেহেতু তিনিও বলেছেন যে যতক্ষণ না তফসিল ঘোষিত হচ্ছে ততক্ষণ তারা উপদেষ্টা থাকবেন। তফসিল যদি আজ ঘোষিত হয় কিংবা তফসিল ঘোষণা যদি পিছিয়ে যায়, তাহলে যে পর্যন্ত তফসিল ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পদে থাকবেন। একেবারে বাপের জমিদারি আর কি, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ থাকো, খাও দাও, চুরিচামারি করো, কেউ কিচ্ছুটি বলবে না। এরই মধ্যে যে যে আসন থেকে নির্বাচন করার সুযোগ আসতে পারে বলে ভেবেছিল, এদের মধ্যে সবচেয়ে নটোরিয়াস দুর্নীতিবাজ সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেসব জায়গায় 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছে কোনো নিয়ম কানুনের ধার না ধরেই। দুর্নীতির দায়ে যার জেলে যাওয়ার কথা, তাকে ইউনূস মহাজন আশীর্বাদ করে বলছেন, এই 16 মাসের অভিজ্ঞতা দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য তোমরা তৈরি হও।
ভাবা যায় যে পুকুর চুরির অভিযোগ তুলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো, বিগত 16 মাসে এরা যে মহাসাগর পরিমাণ চুরি চামারি আর দুর্নীতি করেছে তার প্রমাণ খোঁজার জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। স্থানীয় সরকার কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ার টেবিলও এসব কাজের সাক্ষ্য দেবে। ও হ্যাঁ, সেই AK-47 রাইফেলটা কোথায় বলেন? সেটা কিভাবে কেনা হয়েছিল? কার টাকায়? সরকারের টাকায় নাকি আসিফের নিজের টাকায়? আর আসিফ এত টাকা পেলো কোথায়? যে একটা ইউনিভার্সিটির ক্যান্টিনে খাওয়ার যার টাকা ছিল না, সে কিভাবে AK-47 রাইফেল কিনেছিল বলেন তো? সরকারের যদি হয়ে থাকে সেই রাইফেল, সরকার কেন আসিফকে এই AK-47 কিনে দিল? আর কত প্রশ্ন করব বলেন? দেয়ালের সামনে দাঁড়ায় এসব প্রশ্ন করলে উত্তর পাওয়া যেত, কিংবা হয়তো প্রতিধ্বনি অন্তত পাওয়া যেত, কিন্তু ইউনূসের এই সরকারের কাছে কোনো প্রশ্ন করে তো কোনো উত্তর পাবেন না। যা হোক, তফসিল ঘোষিত হওয়া মাত্রই এই 16 মাসে 1000 কোটি টাকা কামানো আসিফ কিংবা অল্প কিছু কামানো মাহফুজ আলম সরকার থেকে বেরোনোর পর কি করবে তা নিয়ে মানুষ আলাপ করছে। আমি যদিও মনে করি যে তারা আর কি করবে, সন্ত্রাস চালাবে, হয় মানুষ খুন করবে, নয় চুরি ডাকাতি করবে। তবে কেউ কেউ মনে করেন যে এই দুই দুর্নীতির বস্তাকে নাকি কোনো রাজনৈতিক দল নেওয়ার কথা ভাবছে, বা এরাই নাকি আবার যোগাযোগ করছে সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে। চলুন তো জানার চেষ্টা করি এই দুর্নীতির বস্তাগুলো, এই লায়াবিলিটিদের কারা নেবে এবং কেন নেবে। গতকাল রাতেই যখন এই ভিডিওটি রেকর্ড করছিলাম তখনই মনে হলো দেশে বিরাট চমকপ্রদ কিছু একটা ঘটে গেছে, যা সত্যি হলে নাকি রাজনীতিতে বড়সড় মোড় ঘোরানোর মতো ব্যাপার হয়ে যেতে পারে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। খবরটা ঘুরে ফিরে আসছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন, আর তারপর থেকেই প্রশ্ন তার গন্তব্য কোথায়, বিএনপি, এনসিপি নাকি অন্য কোথাও। এনসিপিতে তিনি যাচ্ছেন না, এটা এখন দিনের আলোর মতো নাকি পরিষ্কার, কারণ নেতৃত্বের দ্বন্দ্বটা খুব স্পষ্ট। তাকে সাংগঠনিক এবং নির্বাচনী দায়িত্ব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিতে সেই পদ বন্ধ হয়ে যায়। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে হুমকি দিয়ে বলেছিলেন তিনি পদত্যাগ করবেন যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এনসিপিতে আসেন। আর এই পরিস্থিতি নাকি নিশ্চিত করে দেয় সজীব ভুইয়ার এনসিপিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। গোপন খবর হলো এনসিপি মনে করে যে এই দুর্নীতির বস্তা যদি এনসিপিতে যায় তাহলে এনসিপি নামের কিংস পার্টি এই 16 মাসে যেটুকু এগিয়েছিল এই পাপের বোঝা যোগ দিলে ঠিক তার 10 গুণ পিছিয়ে মাটির নিচে ঢুকে যাবে। আর নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গা দখল করে নিতে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া 1 মিনিটও দেরি করবে না। একেবারে আওয়ামী লীগের মুশতাকের চরিত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বলে সকলে মনে করে থাকেন। কিন্তু খবরটি ছড়াতে না ছড়াতে গত রাতেই এই খবর আবার নতুন এক মোড় নেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অধিকার পরিষদে যোগ দিতে চান। প্রশ্ন হচ্ছে এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি পরিকল্পনার একটা অংশ? তিনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আসছেন রাশেদ খানের জায়গা দখল করতে? রাশেদ খান বলছেন আসিফ মাহমুদকে সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে ফেরানো নিয়ে নেতৃত্ব পর্যায়ে নাকি ইতিবাচক, যদিও চূড়ান্ত কিছু হয়নি। প্রশ্ন হলো নুরুল হক নুরুর দলটি যে এই দুর্নীতির জাহাজকে দলে ঢোকালে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নুরু হয়তো মনে করছেন যে আসিফ দলে ঢুকলে কিছু পয়সা আসবে, তার সাথে নির্বাচনের সেটি কাজে লাগাবেন তিনি। কিন্তু আসিফের মতো এই ধুরন্ধরের হাত গলে পয়সা পড়বে বলে মনে করার কোনো কারণ আছে? নেই। এখন সব প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ঢাকা 10 আসনকে নিয়ে। সজীব ভুইয়া এই আসন থেকে নির্বাচন করতে চান। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করতে পারে, তাহলে কি বিএনপি ঢাকা 10 আসনটি সজীব ভুইয়ার জন্য ছাড়বে? যদি ছাড়ে তাহলে আগে ঘোষিত বিএনপির প্রার্থীর কি হবে? তিনি বসে থাকবেন? তিনি স্বতন্ত্র দাঁড়ালেও তো সজীব ভুইয়া পাশ করবে না। আরেকটা হিসাব হচ্ছে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা কি 2 থেকে 3-এ উঠবে? নুরুল হক নূর, রাশেদ খান, এবার যুক্ত হবেন সজীব ভুইয়া, 3 জনের জন্য বিএনপি 3টে আসন ছেড়ে দেবে। রাজনীতির সমীকরণ এত সোজা না তো। মাত্র কয়েক ঘন্টায় এক দলে পদত্যাগ, অন্য দলে যাওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে রাজনীতি আসলে বদলাতে পারে। পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামের এই দুর্নীতির বস্তা হয়তো এবার অঢেল টাকা হাতে নিয়ে বিভিন্ন দলের দুয়ারে দুয়ারে ঘুরবে, আমাকে নাও, আমাকে নাও, আমার কাছে টাকার খনি আছে, দেখা যাক কে তাকে নেয়, এই বস্তা কে নেয়। আসলে এবার মাস্টার মাইন্ড মাহফুজের দিকে একটু তাকাই, তারপরে শেষ করি এইসব প্যাচাল। মাহফুজ আলম কোথায় যাচ্ছেন? তিনি কি বিএনপিতে যাচ্ছেন? আর গেলে লক্ষ্মীপুর 1 আসনে কি তাকে দেওয়া হবে? তফসিল ঘোষণার আগেও বড় খবর আসছিল যে তাকে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীপুর 1 আসন, কিন্তু সেটা তো আসলে এলডিপি থেকে যোগ দেওয়া একজন নেতাকে দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা দুজনেই নিজের আসন নিশ্চিত করতে যে পথটা সবচেয়ে সুবিধাজনক সেটা নিতে চলেছেন, আসিফ এবং মাহফুজ। রাজনীতিতে একদিনেই কত কিছু বদলে যায়, আজকের ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই মাস্টার মাইন্ড গত 16 মাসে কি করলো, মাহফুজের কথা বলছি এবার, তার তো একটা হিসেব থাকতে হবে, হবে না? তারা নাকি নিজেদের আয় ব্যয়ের হিসেব দিয়েছে। কোথায় দিয়েছে সেই হিসেব? আপনি দেখেছেন? আমি দেখিনি, তবে দেখতে চাই। জনসম্মুখে প্রকাশ হোক সব। আর এই যে বিরাট মাথাওয়ালা মাহফুজ আলম 16 মাসে অন্তত 16টি স্ট্যাটাস দিয়ে তার মধ্যে থেকে 10টি মুছে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেছেন বলে আপনি জানেন কি? ও হ্যাঁ, শোনা যাচ্ছে টিভি লাইসেন্স দিয়ে তিনি বেশ কিছু কামিয়ে নিয়েছেন। হোক তা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তুলনায় সামান্য, কিন্তু কামিয়েছেন তো বটেই। এখন এই 2 বস্তার ভার কে লইবে? কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। আমি ভালো মতো আবৃত্তি করতে পারলাম না, হয়তো ভুলও হলো, কিন্তু নিরুত্তর ছবি আমরা। এই বস্তা কে নেবে? এই বস্তার ভার কে লইবে? দুর্নীতির বস্তার ভার AK-47।
আমি ওটার নাম দেই, মানে রাইফেল সজীব, রাইফেল ভুইয়া, ভুইয়া, AK-47 ভুইয়া, যে নামেই ডাকুন, সত্য তো বদলাবে না। যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটি হয়তো অনেকেই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করবেন। এমন এক সময়ে এ ধরনের ক্যাপশন করা হলো যখন দৃশ্যত দেশ নির্বাচনমুখী ট্রেনে। এবার আসুন, অদৃশ্যত কাজটি কিন্তু শুরু করেছে খোদ সরকারের তরফ থেকেই। আপনারা খুব লক্ষ্য করে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে এভাবে দেশের প্রথম সারির প্রধান দৈনিক দেশের প্রথম আলোকে দিয়ে এমন একটি কেন জরিপ সামনে আনা হলো, যে জরিপে দেখানো হলো দেশের 69% মানুষ আওয়ামী লীগকে চায় এবং আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন রয়েছে। কেন বলছি এটা প্রথম আলোকে? আপনাদের লক্ষ্য করতে হবে, এই যে ক্যাবিনেটটি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার অর্ধেকেরও বেশি কিন্তু প্রথম আলোর সাজেশনস অ্যান্ড প্রেসক্রিপশন, সেটা সবাই জানে। সেই তালিকায় আপাতত অনেকের নামও জানে, যেমন রয়েছেন বাণিজ্য উপদেষ্টা, রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা, আইন উপদেষ্টা স্বয়ং রয়েছেন, সেই সাথে রয়েছেন আপনারা জানেন যে বর্তমানে নৌপরিবহন উপদেষ্টা রিজওয়ানা হাসান রয়েছেন এবং আদিলুর রহমান রয়েছেন। এর সাথে রয়েছেন আমাদের অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ অর্থ উপদেষ্টা স্বয়ং। আপনারা জানেন যে তারা কেন প্রথম আলো প্রেসক্রিপশন, প্রথম আলো এবং ডেইলি স্টারে তারা অধিকাংশ সময়ই কিন্তু দেখবেন যে তাদের কলাম এবং যেই অন্যান্য লেখনীগুলো তারা শান্ত বছরের বেশিরভাগ সময় অন্যান্য স্কলারি যে কাজগুলোর পাশাপাশি তারা এটি করে থাকেন। এখন এটিকে মূল কথায় আনি যে, এবং সেখানে কিন্তু দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার শাসনামলের সফল, সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আদায় করে নিয়েছেন। প্রায় 80% মানুষের কাছ থেকে সেই জরিপ অনুযায়ী বলছে। দুটি জিনিস কেন আনছে? এমন একটি সময় আনছে যে আন্তর্জাতিক যেই যারা রয়েছেন বিভিন্ন প্রকার, আপনি যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, কিংবা যারা বলেন, আসলে তারা কিসের ভিত্তিতে বলবেন যে দেশের মানুষ আওয়ামী লীগকে চায়? এত কিছুর পরেও তাদের কাছে একটা ডকুমেন্টেড কিছু থাকতে হবে, এবং তারা যেন তেন ডকুমেন্টেড রাখতে চায় না সেই দেশের প্রথম এবং প্রধান সারির যেই জাতীয় গণমাধ্যম, তার তথ্যকে তারা বিশ্বাস করতে চায়। সো এমন একটি তথ্য আসবার পরে আমরা দেখেছি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিন্তু গতকালকে যে রাতটি গেল, সেই রাতে এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে তারা জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের যেই অংশগ্রহণের বিষয়টি এবং এই জরিপের বিষয়টিও সামনে এসেছে। সেক্ষেত্রে এনসিপির কি মতামত সেটি তারা বলেছে। কদিন আগে কিন্তু বিএনপির সাথেও ইউরোপীয় ইউনিয়নের একটি মিটিং হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের তৎপরতা আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে জানছি, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক কিংবা বিভিন্ন দেশের গণমাধ্যমের থেকে প্রাপ্ত তথ্য হোক। এখন মূল আলোচনায় আসি যে এদিকে তো নির্বাচনী ট্রেনে একটি যাতায়াত শুরু হয়ে গেল, তাহলে কিসের ভিত্তিতে সেই ট্রেনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অংশ নেবে? তাই না? অতীতেও কিন্তু দেখা গেছে এরকম তফসিল ঘোষণা হয়েছে এবং কমপক্ষে 5 বার পরিবর্তন হয়েছে। কাজে এর ভিত্তিতে এটি যখন আন্তর্জাতিক চাপ আসবে এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে সেখানে বিক্ষোভ মিছিল আছে, 12 তারিখে কর্মসূচি রয়েছে, 11 তারিখেও রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই কর্মসূচি ঘিরে এক ধরনের রাজপথ উত্তপ্ত থাকবে। আমরা দেখছি বিএনপি এবং জামায়াত প্রায় মুখোমুখি অবস্থানে এখন পর্যন্ত বাকযুদ্ধে রয়েছে। ভবিষ্যতে এটি কোন দিকে যায় সেটি ঠিক বলা মুশকিল। এমন একটি সময় আমরা দেখেছি গণ অধিকার পরিষদের রাশেদ খান, তিনি যেটি বলছেন যে সামনের প্রার্থীদের টার্গেট কিলিং করা হবে। খুব ভয়ঙ্কর কথা বলেছেন রাশেদ খান। আসলে কেন তিনি কথা বলছেন সেটি একমাত্র তিনিই জানেন, বাট বেশ পাবলিকলি তিনি কথা বলেছেন। অবশ্য তার কিছু ট্রায়াল আমরা বাস্তবে লক্ষ্য করেছি। চট্টগ্রামের একটি জলজান্ত উদাহরণ তো রয়েছেই, যদিও সেটিকে পরবর্তী অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে দেখানো হয়েছে। আমরা এই যখন পরিস্থিতি রয়েছে এখন এর পরিপ্রেক্ষিতে আসলে নিশ্চয়ই সরকার আন্তর্জাতিক চাপের যখন কথা আসবে বা বিভিন্ন ফোরাম থেকে যখন কথা জোরালো হবে, রাজপথের যখন দুইমুখী অবস্থান থাকবে, তখন নিশ্চয়ই সরকার যেহেতু জনমতের যে জায়গা সেটিকে সামনে নিয়ে আসবে এবং এটিকে কেউ না কেউ কোর্ট পর্যন্ত গড়াবে। আসলে মূলত এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তো হাসিনা এবং আওয়ামী লীগকে আনতে হবে। মূলত এইসব প্রক্রিয়াগুলোই কিন্তু সামনে আসবে বলে মনে করছেন রাজনীতি নিয়ে যারা কাজ করেন তাদের অংশীজনরা। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।